ভোটার লিস্টের নামের সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। মমতা অসভ্যতা করে বললেন যে গোটা রাজ্যে নাকি অনুপ্রবেশে ভরে গিয়েছে। আচ্ছা, বিহারে যে ভোটার লিস্ট বেরোলো, ঘুষপেটে পাওয়া গেছে। বিজেপির নেতা তিনি যা করছেন, তিনি প্রকৃতপক্ষে মতুয়া সম্প্রদায়ের সর্বনাশ করছেন। বিজেপি বলছেন আমরা 1 কোটি 1.5 কোটি মানুষকে তাড়াবো, তৃণমূল বলছেন আমরা কাউকেই তাড়াতে দেবো না। গ্রামে খেটে খাওয়া মানুষ, সে কি ডকুমেন্ট রেখেছে নাকি? পশ্চিমবঙ্গে একটা ঝড় উঠে যাবে। নমস্কার, পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত। আমরা সাম্প্রতিক সময়ে যে কটা সাক্ষাৎকার করেছি তাতে এসআইআর নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, কারণ যেহেতু এসআইআর নিয়ে একটা বিভ্রান্তি, একটা আতঙ্ক সবকিছুই তৈরি হয়েছে আমাদের চারপাশে। তো আজ আমরা আমাদের সেই সমস্ত যে প্রশ্ন আপনাদের তরফ থেকে এসছে তার উত্তর আমরা খুঁজে নেব বিশিষ্ট আইনজীবী এবং রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছ থেকে। বিকাশ দা, পিপলস রিপোর্টারে আপনাকে স্বাগত। এসআইআর নিয়ে বলছিলাম আমি যে এসআইআর নিয়ে একটা বিভ্রান্তি, একটা আতঙ্ক মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে। তো এই যে এসআইআরটা হচ্ছে, সামনে 26-এর নির্বাচন, প্রথম হচ্ছে যে এত কম সময়ে কি এইরকম একটা বড় কাজ করা সম্ভব? মানে নির্বাচন কমিশনের ভূমিকায় কি আপনি সন্তুষ্ট আদৌ? দেখুন, বিষয়টা কিন্তু খুব বড় কাজ নয়। নির্বাচন কমিশন যদি ধারাবাহিকভাবে তাদের যে সাংবিধানিক দায়িত্ব পালন করেন, তাহলে ভোটার লিস্ট সেটাকে সমসাময়িক করা, আপডেট করাটা একটা রেগুলার প্রসেস। ভোটার লিস্টে যাদের নাম ছিল তাদের মধ্যে অনেক মানুষ হয়তো মারা গিয়েছেন, অনেকের হয়তো তিনি এক ঠিকানায় থাকতেন আরেক ঠিকানায় গিয়েছেন। 18 বছর যাদের বয়স ছিল না তাদের 18 বছর বয়স হয়েছে। অর্থাৎ ভোটার লিস্টটাকে আমি আপডেট করলে পরে আমি সবচেয়ে সমসাময়িক লিস্ট পাচ্ছি যারা ভোটদান করবে। এখন এই হঠাৎ এসআইআরটা কেন, এটা ভাবতে হবে। এটা ভাবতে গেলে আমাকে ভাবতে হবে কিন্তু বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটের কথা। লক্ষ্য করে দেখবেন যে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তো সাম্প্রতিককালে বহু প্রশ্ন উঠেছে। সেই নির্বাচন কমিশনের ভূমিকা, সাংবিধানিক ভূমিকা এবং তার আপাত নিরপেক্ষ ভূমিকা যাতে বজায় থাকে, সেই জন্য সুপ্রিম কোর্ট তারা বললেন যে নির্বাচন কমিশনার যাকে নিয়োগ করা হবে সেই ব্যক্তিকে পছন্দ করবেন 3 জনের কমিটি: ভারতবর্ষের প্রধান বিচারপতি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের বিরোধী দলের নেতা। অর্থাৎ একটা ভারসাম্য থেকে। কিন্তু বিজেপি সরকার তাদের যে উদ্দেশ্যটা সৎ নয় তার প্রথম প্রমাণ হলো তারা আইন করে এই সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে পাল্টে দিলেন। পাল্টে দিয়ে কি করলেন? করলেন কি, প্রধান বিচারপতি বাদ প্রধানমন্ত্রীর মনোনীত একজন মন্ত্রী এবং বিরোধী দলের নেতা। উদ্দেশ্য কি? যে প্রধানমন্ত্রীর পছন্দের যিনি পুতুল তাকে তিনি নির্বাচন কমিশনে করবেন। সেখান থেকে শুরু হলো আসল সন্দেহের বাতাবরণ। এবং এই নির্বাচন কমিশন তিনি হঠাৎ করে বিহারের আগে কেন এসআইআর চালু করতে? বিহার নির্বাচনের আগে এসআইআর তো পরে করা যেতে পারত। তার কারণ হচ্ছে যে বিজেপি তারা আশঙ্কা করছিলেন যে বিহারের নির্বাচনে তাদের খুব একটা সুবিধে হবে না। তাই নির্বাচন প্রক্রিয়াকে যদি আমরা কৌশলে প্রভাব করতে পারি তাহলে হয়তো ভোট পক্ষে আনা যাবে, একটা মানসিকতা ছিল। এবং ইতিমধ্যেই দেখবেন লিডার অফ অপোজিশন রাহুল গান্ধী তিনি বিভিন্ন প্রেস কনফারেন্স করে নির্বাচন কমিশনের যে নক্কারজনক ভূমিকা সেটা সামনে এনেছেন। এবং আশ্চর্য যে নির্বাচন কমিশন কিন্তু কোথাও কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিচ্ছেন না। ব্যাখ্যা দিতে না পেরে তিনি এমন সমস্ত কথাবার্তা বলছেন যে কথাবার্তাগুলো সাধারণ বোধবুদ্ধি সম্পন্ন মানুষ বলেন না। এবং বিহারের নির্বাচনে কি তারা বলার চেষ্টা করলেন দেখবেন, এখানে ইতিপূর্বে কোনো নির্বাচনে বলেনি কিন্তু ঘুষপেটিয়া, অনুপ্রবেশকারী। অনুপ্রবেশের তত্ত্বটা আনছে কোন অঞ্চল ধরে? বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, আসাম। এই অনুপ্রবেশের তত্ত্বটা কিন্তু ভারতবর্ষের বুকে প্রথম সামনে নিয়ে এলেন চূড়ান্ত অসভ্যতা করার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা ইতিহাসটাকে মনে রাখতে হবে। 2003-এ তিনি বললেন, 2002-এ কিন্তু আমাদের এখানে একটা এই বিশেষ সংশোধন হয়েছিল ইলেকট্রাল রোল। তখন বামফ্রন্ট ক্ষমতায়, নির্বিঘ্ন হয়ে গিয়েছে, কোনো অসুবিধা হয়নি। কিন্তু সেই নির্বাচনী ভোটার লিস্ট বেরোবার পর মমতা অসভ্যতা করে বললেন যে গোটা রাজ্যে নাকি অনুপ্রবেশে ভরে গিয়েছে। তখন তিনি কিন্তু বিজেপির সহযোগী শক্তি।
এই অনুপ্রবেশের তত্ত্বটাই কিন্তু বিজেপি গ্রহণ করলো এবং তারা সুবিধে মতো ব্যবহার করবার জন্য রেখে দিল। অস্ত্র আমার হাতে, আমি ঠিক সুবিধে মতো ব্যবহার করব। সেই ব্যবহারের প্রক্রিয়া শুরু হলো বিহার। আচ্ছা, বিহারে এসআইআর হলো, মামলা হলো, অনেক বিতর্ক হলো। বিতর্কের কারণটা কি? যে ভোটার লিস্টে নাম থাকবে কিনা তার জন্য যে সমস্ত নথির কথা নির্বাচন কমিশন উল্লেখ করলেন, এটা বিগত দিনে কোনো নির্বাচন কমিশনার কিন্তু এই ধরনের নথির কথা বলেননি। এটা কেন করলেন? ওরা জানেন যে ওই নথি প্রান্তিক স্তরের মানুষের কাছে থাকা সম্ভব না। আমি ইতিমধ্যেই বহু জায়গায় বলেছি যে ভারতবর্ষের মন্ত্রিসভার সব সদস্য এবং নির্বাচন কমিশন, তার পরিবার, আত্মীয় স্বজন, তারা কি ওই নথি দেখাতে পারবেন না। সুপ্রিম কোর্টে মামলা হওয়ার পর সুপ্রিম কোর্ট বললেন আধার কার্ড। নির্বাচন কমিশনের এত বড় নির্লজ্জ ঔদ্ধত্যপূর্ণ ভূমিকা, তারা সুপ্রিম কোর্টে বললেন না আধার কার্ড গ্রহণ করবেন। অথচ যে আধার কার্ডের জন্য আইন করে ভারতবর্ষের সরকার জীবনের প্রায় প্রতিটা ক্ষেত্রে আধার কার্ডকে গ্রহণযোগ্য করেছে। সুপ্রিম কোর্টের আদেশে শেষ পর্যন্ত আধার কার্ডটাকে তারা মান্যতা দিতে বাধ্য হলেন। আচ্ছা, বিহারে যে ভোটার লিস্ট বেরোলো, ঘুষপেটে পাওয়া গেছে। বারে বলছেন অমিত শাহ, মোদী ইত্যাদি গরম গরম কথা, ঠিক মমতার মতো। মমতা 2003-এ যা বলেছিলেন আজকে সে কথাগুলো ঘুরিয়ে ফিরিয়ে বলছেন। তাহলে বিহারে আমি যে এসআইআর করলাম সেখানে কিন্তু অনুপ্রবেশকারী বলে যাদের বলা হচ্ছে তাদের চিহ্নিত করা গেল না। কেন নেই? বাংলার ক্ষেত্রে এই তত্ত্বটাকে নির্বাচন কমিশন প্রকৃতপক্ষে বিজেপির প্রতিনিধি হয়ে একটা বিদ্বেষের বাতাবরণ তৈরি করলেন। প্রান্তিক মানুষ, মুসলমান সম্প্রদায়ের মানুষ, যেহেতু বাংলাদেশের সঙ্গে আমাদের একটা বৃহৎ অঞ্চল জুড়ে একটা সীমান্ত রেখা আছে, সেই সীমান্ত দিয়ে ওরা বোঝাবার চেষ্টা করলেন যে হাজার হাজার মানুষ চলে আসছেন। একটা অবাস্তব কথা, সেই মমতার তত্ত্বকে ব্যবহার করলেন। তাই ওরা এসআইআর করল। কিন্তু এসআইআর নিয়ে আতঙ্কের কোনো কারণ ছিল না। কেন? এসআইআর করুন, যাই করুন, তিনি তারা আইনের ঊর্ধ্বে নন। এসআইআর তারা কি বলছেন যে 2002-এ যাদের নাম ছিল তাদের নিয়ে কোনো অনুসন্ধান হবে না। এটা পরিষ্কার বুঝে নিন, 2002-এ ভোটার লিস্টে যাদের নাম ছিল তাদের ব্যাপারে কোনো অনুসন্ধান হবে না। 2002-এর পরবর্তীকালে যাদের নাম ভোটার লিস্টে এসছে সেক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো ক্ষেত্রে তাদের যদি মনে হয়, সন্দেহ হয়, তারা কিছু কিছু নথি চাইতে পারেন এবং সেই নথির মধ্যে আধার কার্ডটা গ্রহণযোগ্য। তাহলে আধার কার্ড প্রায় সব মানুষের কাছে আছে, সুতরাং সাধারণ মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু ভয়টা তৈরি করলেন কি করে? এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া। ভয় তৈরি করলেন তৃণমূল এবং বিজেপি। পরস্পরের মধ্যে তারা দ্বৈরথে আছেন এটা প্রমাণ করার জন্য বিজেপি বলছেন আমরা 1 কোটি 1.5 কোটি মানুষকে তাড়াবো, তৃণমূল বলছেন আমরা কাউকেই তাড়াতে দেব না। কিন্তু কেউই আইনের মূল জায়গায় যাচ্ছেন না। যে 2002-এর পরবর্তী সময়ে যাদের নাম ভোটার লিস্টে আছে তাদের নাম ভোটার লিস্টে থাকবে, শুধু হয়তো সেক্ষেত্রে কিছু কিছু তারা সামান্য নথি চাইতে পারেন, যে নথির ক্ষেত্রে আধার কার্ডটা একটা গ্রহণযোগ্য নথি। আধার কার্ডকে নির্বাচন কমিশন বাদ দিতে পারবেন না। তাহলে ভয়ের কারণটা কি? ভয়ের কারণটা আর করলেন কি? এই যে মতুয়া সম্প্রদায়কে নিয়ে বিজেপি আর তৃণমূলের মধ্যে খেলা। বিজেপির নেতা মতুয়াদের বললেন তোমাদের সিএএ তে আমি নবরত্ব পাইয়ে দেবো, ক্যাম্পও করে দিয়েছি। আমি যেদিনকে সিএএ চালু হয় তখন মমতা বলেছিলেন আপনারা দরখাস্ত করুন, এফআইআর করুন, নথি হারিয়ে গেছে। আমি এটা সাবধান বানিয়ে দিয়েছিলাম, আপনারা সোশ্যাল সাইটে গেলে দেখতে পাবেন যে এই ভুলটি করবেন না। এইটি করা মানেই আপনি স্বীকার করে নিচ্ছেন যে আপনি ভারতবর্ষে অনুপ্রবেশকারী, যেটা মমতারা প্রমাণ করতে চায়। এবং এই যে মতুয়াদের নেতা বলে যে ভদ্রলোক বিজেপির নেতা, তিনি যা করছেন তিনি প্রকৃতপক্ষে মতুয়া সম্প্রদায়ের সর্বনাশ করছেন। মানে তাদের দিয়েই তারা প্রথমেই স্বীকার করিয়ে নিচ্ছেন যে তারা ভারতবর্ষে অনুপ্রবেশকারী। এই কারণে আতঙ্ক তৈরি হয়েছে, আর অন্য কোনো কারণ না। আমরা মনে করি, আমি তো অন্ততপক্ষে ব্যক্তিগত স্তরে বলি যে ভারতবর্ষের বুকে যারা টানা 5 বছর যারা আছেন তারা ভারতবর্ষের মাটিতে থেকেছেন, ভারতবর্ষের সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে তারা শ্রমদান করেছেন, কেউ তো বসে খাননি, এবং ভারতবর্ষের সম্পদ দিয়ে তাদের লালিত পালিত করা হয়েছে। আমাদের নাগরিক আইনে কথা বলা আছে ধারাবাহিকভাবে যে কেউ থাকে তাকে নাগরিকত্ব দেওয়া যায়। সেক্ষেত্রে আমাকে নমনীয় হতে হবে।
দেশভাগের সময় যে বাস্তব পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিটাও মাথায় রাখতে হবে। আমার মামার বাড়ি যদি বাংলাদেশে হয়, আমার পিসির বাড়ি পশ্চিমবঙ্গে, সীমান্তের এপারে ওপারে, আপনি মানবিক বন্ধনটা তুলে দেবেন কি করে? সেই জন্যই নির্বাচন কমিশনের এই ভূমিকাটা হচ্ছে সাধারণ প্রান্তিক মানুষ, ধরুন আজকে গ্রামে খেটে খাওয়া মানুষ, সে কি ডকুমেন্ট রেখেছে নাকি? যে দেশে ঝড়ে জলে বন্যায় মানুষ গৃহহারা হয়ে যায়, সেই দেশে ডকুমেন্ট থাকে। আর ডকুমেন্টের ভিত্তিতে তুমি যদি নির্বাচিত করতে যাও, তাহলে তো একটা রাজনৈতিক প্রশ্ন এসে যায় যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট দেখাচ্ছেন না কেন? অতএব আমাকে যদি সামগ্রিকভাবে বিচার করতে হয়, এর মূল কারণটা হচ্ছে অনুপ্রবেশের তত্ত্ব। আমাদের প্রত্যেক ভারতবাসীকে, প্রত্যেক রাজনৈতিক দলকে ঘোষণা করে বলতে হবে অনুপ্রবেশকারীকে নির্দিষ্টভাবে চিহ্নিত করা আইন অনুযায়ী। অনুপ্রবেশ আম জনতা অনুপ্রবেশ করেনি। পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রায় এখন বোধহয় 6 থেকে 8 কোটি, বেশি হবে, একটু বেশি হবে। এই 8 কোটি মানুষের মধ্যে কারা অনুপ্রবেশকারী? আমি তো এই কথাও বলেছিলাম, বলিও যে বিজেপি বলছেন 1 কোটি 1.5 কোটি মানুষ, ওরা 100টা লোকের নাম দিন যে আমরা জানি 100 জন লোক অনুপ্রবেশ করেছেন। আমি খুঁজে বার করব, সাধারণ মানুষের সাহায্য নিয়ে খুঁজে বার করব, তা তো করতে পারছেন না, কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছেন। আমি এটুকু বলতে পারি, আপনার কেউ আতঙ্কিত হবেন না। ভোটার লিস্টে যদি আপনার নাম বেআইনিভাবে বাদ যায়, সেই নাম যাতে আপনার থাকে তার জন্য আইনি প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাদের ভোটার লিস্টের নামের সংযুক্তিকরণটাকে নিশ্চিত করা যাবে। ভোটার লিস্টের নামের সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই, যেটা এই নির্বাচন কমিশন করার চেষ্টা করেছিলেন। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছেন যে নাগরিককে আর কে নাগরিক নয় বিচার করার অধিকার নির্বাচন কমিশনের নেই। নির্বাচন কমিশনের দায় হচ্ছে যারা ভারতবর্ষে বসবাস করছেন, বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করে করে তাদের নাম ভোটার লিস্টে তোলা। 18 বছর বয়স হয়ে থাকলে, যদি কেউ মারা গিয়ে থাকে তার নাম বাদ দেওয়া, যদি কারো নাম 2 জায়গায় থাকে খুঁজে বার করে সেই নাম বাদ দেওয়া, এটা হচ্ছে সংশোধন। সেই সংশোধনের কাজটা যদি নিয়ম মেনে হয় কোনো অসুবিধা নেই। এই যে এসআইআর নিয়ে যে আবহ তৈরি হয়েছে, তাতে দেখা যাচ্ছে কিছু মিডিয়া দেখাচ্ছে এরকম যে বস্তির পর বস্তি খালি হয়ে যাচ্ছে অমুক জায়গায়। এই মিডিয়া এটার গল্প তৈরি করছে, ন্যারেটিভ তৈরি করছে। কারণ মিডিয়াটা কারা দেখে রাখবেন, এই মিডিয়াগুলো চালাচ্ছেন আদানি আম্বানি। যে সমস্ত মিডিয়া এই প্রচারগুলো করছেন তাদের পেছন থেকে ফান্ড করছে আদানি আম্বানি। কেন আজকে আদানি আম্বানির বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ জন্মাচ্ছে, আমাদের সম্পদের যে পরিমাণ অসাম্য তৈরি হয়েছে, আজকে ভারতবর্ষে 60% সম্পদের মালিকানা ওই 2টি পরিবারের হাতে। আর অধিকাংশ মানুষ কিন্তু অসহায়। যতই আমি জিডিপি লাফাই না কেন, আমার পার ক্যাপিটা ইনকাম এমন জায়গায় পৌঁছেছে যে মানুষ তার জমানো টাকা খরচা করে ফেলছে। ক্ষুধার তালিকায় আমরা সবচেয়ে নিচে পড়ে আছি। সরকার তার প্রাথমিক দায়িত্ব শিক্ষা থেকে হাত গুটিয়ে নিচ্ছে, স্বাস্থ্য থেকে হাত গুটিয়ে নিচ্ছে। মানুষের ক্ষোভ বাড়ছে। সেই ক্ষোভটাকে যদি আপনাকে ভিন্ন পথে পরিচালিত করতে হয়, তাহলে ফ্যাসিবাদী কায়দায় কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীকে চিহ্নিত করে তার বিরুদ্ধে ঘৃণা তৈরি করে। ওরা মোদি প্রথম থেকে হিন্দু মুসলমান করেছেন, দেখছেন ভারতবর্ষের মানুষ খুব একটা খায়নি। এখন তিনি ক্ষেত্র জুড়ে, তারপরে কিছুদিন চেষ্টা করলেন হিন্দি, দক্ষিণ ভারত এমন জেগে উঠেছে, এখন হিন্দিটা বাদ দিয়েছেন। এখন হচ্ছে ক্ষেত্র বিশেষে এই যে পরিযায়ী গরিব মানুষগুলো, যাদের পরিযায়ী শ্রমিক বলছি আমরা, সেই মানুষগুলোকে তার মৌলিক ভোটাধিকার থেকে বাদ দেওয়ার পরিকল্পনা। আমি বলি এটা অনেক বড় ষড়যন্ত্রমূলক পরিকল্পনা। কিন্তু আমরা 1947 সালে 15ই আগস্ট যে ভারতবর্ষকে পেলাম, যে ভারতবর্ষ 50 সালে সংবিধান গ্রহণ করলো, তার প্রথম ধাপ ছিল পলিটিক্যাল জাস্টিস। আমরা ইকোনমিক জাস্টিস, সোশ্যাল জাস্টিসে পৌঁছতে পারিনি, কিন্তু প্রথম দিন থেকে আমরা পলিটিক্যাল জাস্টিসটা পেলাম। তার মানে কি, যে একজন মানুষের একটা ভোট এবং একই মূল্য, 1 ম্যান 1 ভোট 1 ভ্যালু। এই একটা অধিকার আমাদের সমতা এনে দিয়েছিল ওই ক্ষেত্রে, সেটাকেও কেড়ে নেওয়ার এখন চেষ্টা হচ্ছে। সেই জন্যই আমাদের সচেতন হতে হবে যে ভোটার লিস্টে আমার নাম থাকবে, নাম বাদ দিয়েছো কেন সেটা নিয়ে আমাকে চ্যালেঞ্জ করতে হবে।
প্রত্যেক ব্যক্তিকে এই উদ্যোগ নিতে হবে, প্রত্যেক রাজনৈতিক দল বিশেষ করে বামপন্থী কর্মীদের একটু সজাগ থাকতে হবে, নাম বাদ গেলেই ঝাঁপিয়ে পড়তে হবে। মনে রাখবেন আইনটা আপনাদের পক্ষে। একটু অন্য প্রসঙ্গে একবার আসছি, সেটা হচ্ছে যে নিয়োগ দুর্নীতিতে তো একে একে প্রায় সকলেরই জামিন হয়ে গেল এবং আজকেও মুক্তি পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। আপনি দীর্ঘ সময়টা দেখুন, আইনি প্রক্রিয়ায় একজন মানুষ বিচারাধীন অবস্থায় বেশি দিন বন্দী থাকতে পারেন না, এটা আমাদের ভারতবর্ষের সংবিধান অনুমোদন করে না। লড়াই হচ্ছে, ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি দুর্ভাগ্যজনকভাবে ওমর খালিদ, সাজ্জিদ ইসলাম এবং জেএনইউর স্টুডেন্টদের নিয়ে। তা না হলে একজন মানুষ বেশি দিন কখনো বিচারাধীন থাকতে পারে না, রাখা উচিত না। সেদিক থেকে তিনি জামিন পেয়েছেন, সেটা বড় কথা নয়। জামিন পেয়েছেন বলেই যে দুর্নীতিমূলক প্রক্রিয়ার বিচার প্রক্রিয়া শেষ হয়ে গেল তা নয়, বিচার প্রক্রিয়া চলছে। লক্ষ্য রাখতে হবে যে তিনি জামিন পেয়ে বাইরে এসে সাক্ষীদের প্রভাবিত করছেন কিনা। এটা যেমন প্রশাসনের দায়িত্ব, আমি বলি জনগণের দায়িত্ব। কিন্তু যেটা সবচেয়ে বেশি বেদনাদায়ক, লজ্জায়, আজকে আমি যা দেখলাম সোশ্যাল মিডিয়াতে, যে পার্থ যখন বাড়ি যাচ্ছেন তখন তাকে আদরে গ্রহণ করার জন্য কিছু মানুষ জড়ো হয়েছেন। সেই সমস্ত মানুষ তো নিজেদের চেহারা দিয়ে প্রমাণ করলেন তারা দুর্নীতির সঙ্গে আছেন। আজকে আমাদের সমাজে লড়াইটাকে তীব্র করতে হবে, তুমি দুর্নীতির পক্ষে না দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতি বিরোধী লড়াইটা কিন্তু এই সময় মানুষকে ঐক্যবদ্ধ করার একটি ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে বলে মনে হয়। আর বেশি সময় আপনার নেব না। শেষ যে প্রশ্ন, যে রাজ্য রাজনীতির যে প্রেক্ষিত, তাতে তৃণমূলের মুখ থেকেও খুব বিপদে না পড়লে সিপিআইএম এর নাম শোনা যায় না, আবার বিজেপির মুখেও তাই। কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে সুকান্ত মজুমদার বলছেন সিপিআইএম ধান্দাবাজ, শ্রমিক ভট্টাচার্য বলছেন যে বুকে পাথর রেখে বামপন্থী কর্মীদের বিজেপিকে ভোট দিতে হবে। তো হঠাৎ কি হলো বলে আপনি? আমি একটা কথা খুব বলি না, মাটি যখন উত্তপ্ত হয় মাটিতে পা রাখা যায় না। ওরা যতই বলুন না কেন, বামপন্থী কর্মী, বামপন্থী মানুষেরা তারা গ্রামে গ্রামে ভয় ভেঙে ধীরে ধীরে সংগঠিত হচ্ছে। ক্ষেত মজুর বলুন, কৃষক বলুন, কলে কারখানার শ্রমিকেরা বলুন, চা বাগানের মজদুররা বলুন, ছাত্র যুব সকলেই তাদের স্ব ক্ষেত্রে কিন্তু সংগঠিত হচ্ছে। যেটা 2011 পরবর্তী সময় মনে হয়েছিল যে করা যাবে না, সম্ভব হবে না, সেই ভয়টা ভাঙা গেছে। এই যে মানুষ সংগঠিত হচ্ছে, এতে বিজেপি এবং তৃণমূল উভয়ই বুঝতে পারছেন যে ওদের তৈরি করা যে যাকে বলে বাইনারি, যে আমি চোর না তুই চোর, এই লড়াইটা আর মানুষ গ্রহণ করছে না। তখন তারা বুঝতে পারছেন, এখন ভোটারদের তারা দাবি করছেন যে আপনারা আমাদের ভোট দিন। এটা ওদের বুকে ব্যথার লক্ষণ। তৃণমূলও ভয় পাচ্ছে। আমি তো বলি ওরা আমাদের ভয় এখন আতঙ্কিত, তৃণমূল এবং বিজেপি। এবং এটা আমি বারে বারেই বলি, যদি নির্বিঘ্নে ভয় ভীতিহীন পরিবেশে ভোট হয়, পশ্চিমবঙ্গে একটা ঝড় উঠে যাবে। এটা আমার উপলব্ধি। আমি মাঠে ঘাটে ঘুরে বেড়াই, মানুষের সঙ্গে কথা বলি, মিশি। আবাল বৃদ্ধ বনিতা আমি আপনাকে বলতে পারি, যেখানেই আমি যাই, কোনো সামাজিক অনুষ্ঠানে হোক বা কোনো লড়াইয়ে হোক, পথে ঘাটে ট্রেনে বা যেখানেই যাই, মানুষ তারা এসে তাদের ক্ষোভের কথা বলে। তারা বলেন একটা মুক্তির পথ দেখান, এইভাবে বলেন, তারা একটা মুক্তির পথ খুঁজছে। বিকাশ দা, পিপলস রিপোর্টারকে এতটা সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আপনারাও পিপলস রিপোর্টারের সঙ্গে থাকুন, গুজবে নয় খবরে থাকুন।